আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2024 সকলকে আজকের আইসিটি অধ্যায় 1 এবং অধ্যায় 2 এর উপর সৃজনশীল ক্লাসে স্বাগতম। আজকে আমরা এখন অধ্যায় 1 এবং অধ্যায় 2 এর যে সকল গুরুত্বপূর্ণ বোর্ড সিকিউ আছে সেইগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই একটু ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যান এবং সবাই ক্লাসটি শেয়ার করে দিন। একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাই, 2 মিনিটের মধ্যে আমরা ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ। অধ্যায় 1 এবং অধ্যায় 2 থেকে সম্ভাব্য প্রশ্ন আসতে পারে 3টা। অধ্যায় 1 এবং অধ্যায় 2 মিলিয়ে 3টা সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দিন। আপনার সম্ভবত অধ্যায় 1 থেকে একটি আসতে পারে। হ্যাঁ, তবে অধ্যায় 2 থেকে 2টি সৃজনশীল আসার সম্ভাবনা বেশি। আমরা এখন অধ্যায় 1-এর যে টপিকসগুলো আছে, ভার্চুয়াল রিয়েলিটি, ন্যানো টেকনোলজি, তারপরে ক্রায়োসার্জারি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিক্স, বায়োমেট্রিক্স, তারপরে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, তারপরে হচ্ছে রোবোটিক্স, তারপরে হচ্ছে মহাকাশ অভিযান, উৎপাদন ব্যবস্থাপনায় আইসিটির ভূমিকা, তারপরে হচ্ছে যে প্রতিরক্ষা খাতে আইসিটির ভূমিকা। এই সকল টপিকসগুলো থেকে যে সকল সৃজনশীলগুলো আসছে বা আসতে পারে এগুলো নিয়ে আলোচনা করব। আর অধ্যায় 2 থেকে যে ব্যান্ডউইথ, ডাটা ট্রান্সমিশন মেথড, ডাটা ট্রান্সমিশন মোড, তারপরে হচ্ছে তারযুক্ত তারবিহীন মাধ্যম ইত্যাদি সকল বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায়। সবার তো খাওয়া দাওয়া হয়েছে, রেস্ট হয়েছে। আশা করি সবার খাওয়া দাওয়া রেস্ট হয়েছে, কমপ্লিট হয়েছে। আহ, ডাক্তার দেখাইতে হবে। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, যারা দুর্বল শিক্ষার্থী তাদের জন্য আজকের ক্লাসই যথেষ্ট আপনার মিডিয়াম একটা নাম্বার পাওয়ার জন্য। একজন যন্ত্র প্রকৌশলী বিশেষ প্রযুক্তির মাধ্যমে একটি মেমোরি ডিভাইস তৈরি করেছেন। কি তৈরি করেছেন? মেমোরি ডিভাইস, যা আকারে ছোট কিন্তু তথ্য ধারণ ক্ষমতা বেশি। তিনি ডিভাইসটি উন্নত করার জন্য আরও একটি বিশেষ প্রযুক্তির সাহায্যে কাল্পনিক ত্রিমাত্রিক মডেল তৈরি করেন। উদ্দীপকে উল্লেখিত মেমোরি ডিভাইস তৈরির প্রযুক্তিটি ব্যাখ্যা করো। আর গত বলছে উদ্দীপকে উল্লেখিত ডিভাইসটি উন্নত করার প্রযুক্তির যথাযথ মূল্যায়ন করো। আমাকে আপনি বলবেন এই যে কোন প্রযুক্তির সাহায্যে ক্ষুদ্র প্রকৃতির জিনিস তৈরি করে তার সামর্থ্য বা দক্ষতা বৃদ্ধি করা যায়। তারপরে বলবেন ত্রিমাত্রিক ত্রিমাত্রিক কাল্পনিক পরিবেশ কোন প্রযুক্তি। আশা করি এগুলো আপনাদের পড়া হয়েছে বা বুঝতে পারছেন, এখন সহজেই পারবেন। ওহো, একটু একটা মিনিট, একটু ক্যামেরাটা ঘোলা লাগতেছে, খেয়াল করি নাই। ভালো করে দেখেন। এবার ঠিক আছে। এবার ঠিক আছে। আচ্ছা, হুম,
আচ্ছা, এতে দেখা যাচ্ছে কি? ওকে, তাহলে একটা পদার্থের কার্যক্ষমতা এবং দক্ষতা বাড়ানোর জন্য যেই প্রযুক্তি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। এরপরে এই সম্পর্কে বলবেন এটা 100 কোটি ভাগের 1 ভাগ বা 10^9। তারপরে এই প্রযুক্তি সম্পর্কে আরো বলতে পারেন এই ন্যানো টেকনোলজি ক্ষুদ্র পদার্থের বৃহৎ পরিসরে না করে কার্যক্ষমতা বাড়াইতে পারে, এটার দক্ষতা সৃষ্টি করতে পারে শুধুমাত্র আপনার ওই ন্যানো অবজেক্ট থেকে তৈরি করে ন্যানো প্রযুক্তিটা বৃদ্ধি করা যায়। কিভাবে বিষয়টা ক্লিয়ার করছি। এই যে ন্যানো টেকনোলজি, এটা ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ এর কার্যক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধি করে 1 থেকে 100 ন্যানো পার্টিকেলের আকৃতি থাকে এই ন্যানো টেকনোলজিতে। উদ্দীপকে উল্লেখিত ডিভাইসটি উন্নত করার প্রযুক্তিটি যথাযথ মূল্যায়ন করো। এটা অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি। কৃত্রিম পরিবেশে ত্রিমাত্রিক ইমেজ তৈরি করা যায়, সিমুলেটেড পরিবেশের সাহায্যে আপনার প্রশিক্ষণ নেওয়া যায় এবং কাল্পনিক পরিবেশে বাস্তবের মতো অনুভূত হয়। এভাবে বানিয়ে লিখবেন। তারপর ওকে, ডাক্তার জেসি দেব নিয়ন্ত্রিত তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপানে গিয়েছিলেন। বিশেষ ব্যবস্থায় কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে তিনি এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরে এসেছেন। এখন তার কাছে রোগী এলে তিনি বিশেষ কিছু জটিল রোগের অপারেশন সফলতার সাথেই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে থাকেন। প্রথম অধ্যায় থেকে চিকিৎসা পদ্ধতি থাকলেই ধরা যায় যে ক্রায়ো সার্জারি নিয়ে বলছে। উদ্দীপকে উল্লেখিত ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তি ব্যাখ্যা করো। তিনি কোন পরিবেশে প্রশিক্ষণ নিয়েছেন? এই দেখেন, বিশেষ ব্যবস্থায় কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে তিনি প্রশিক্ষণ নিয়েছেন, তার মানে এটাও ভার্চুয়াল রিয়ালিটি। অন্যদিকে উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করো। উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান। তো দেখেন, বিশেষ কিছু জটিল রোগের অপারেশনের সাথে চিকিৎসা করছেন, তবে এই চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্রায়োসার্জারি। আশা করি এই ধরনের সৃজনশীল আসলে সবাই পারবেন। এটা কোন ধরনের চিকিৎসা পদ্ধতি? ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি। ওকে, এরপর ডাক্তার রাজীব মেডিকেল কলেজের ব্যবহারিক ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে হার্টের অপারেশন লাভ করেন। তার মানে এটা ভার্চুয়াল রিয়েলিটি, কারণ রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির সাহায্যে এই চিকিৎসা পদ্ধতি লাভ করা সম্ভব শুধু ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে। তিনি লং টেনিস খেলতে গিয়ে লক্ষ্য করলেন অন্যান্য বলের তুলনায় এ বলের স্থায়িত্ব বেশি। টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধি বা খাদ্যজাত দ্রব্য সংরক্ষণ, তারপরে পদার্থ নিয়ে কাজ করে, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। আপনার পদার্থের কার্যক্ষমতা বৃদ্ধি, খাদ্যজাত দ্রব্য সংরক্ষণ, একটা টেনিস বল এর স্থায়িত্ব বৃদ্ধি, চিপসের প্যাকেট আটকানোর জন্য প্রলেপ দেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। ন্যানো টেকনোলজি। এই সৃজনশীলগুলো সহজ, তবে দেখে রাখেন পরীক্ষায় এরকম আসলে যেন পারেন। ঠিক আছে? আচ্ছা, এরপর এটা তো আপনারাই উত্তর দিয়ে দিচ্ছেন, আপনারাই ভালো পারতেছেন অনেকেই। এরা দেখে কারা বলতে পারেন? জনাব শফিক সাহেব তার গবেষণাগারে দিনাজপুরের ঐতিহ্য ধারণের লক্ষ্যে লিচু নিয়ে গবেষণা করেন। চেনেন? লিচু নিয়ে গবেষণা করছে এবং তার ফলাফল সংরক্ষণ করেন, মানে সেটা জৈবিক তথ্য নিয়ে গবেষণা করছে এবং ফলাফল সংরক্ষণ করছে।
তিনি গবেষণাগারে প্রবেশ মুখে এমন একটি যন্ত্র বসিয়েছেন যেটির দিকে নির্দিষ্ট সময় তাকালে অনুমোদিত ব্যক্তিবর্গ ভিতরে প্রবেশ করতে পারে। এভাবে সেন্সরের দিকে তাকালে অনুমতি ব্যক্তিবর্গরা প্রবেশ করতে পারে। আচ্ছা, গবেষণাগারের প্রবেশ মুখে কোন প্রযুক্তি ব্যাখ্যা করবেন? উদ্দীপকের গবেষণা কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে বিশ্লেষণপূর্বক সেটি প্রয়োগ ক্ষেত্রে আলোচনা করো। ওকে, দেখি এটা কোন প্রযুক্তি আগে বলবেন। প্রথমে একটু ভালো করে লক্ষ্য করেন, শফিক সাহেব তার গবেষণাগারে দিনাজপুরের ঐতিহ্য ধারণের লক্ষ্যে লিচু নিয়ে গবেষণা করছেন, তার ফলাফল সংরক্ষণ করছেন। জৈবিক তথ্য অ্যানালাইসিস করে তার ফলাফল সংরক্ষণ করা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এখানে একই সাথে আপনার কম্পিউটার প্রযুক্তি, সফটওয়্যার, পরিসংখ্যান, জীববিজ্ঞান, তারপর হচ্ছে গণিত, এই সকল প্রযুক্তির সংমিশ্রণ করানোর পর একটা প্রাণীর জৈবিক তথ্য বিশ্লেষণ করে হচ্ছে এই বায়ো ইনফরমেটিক্স। এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? রোগের কারণ আবিষ্কার, কোন একটা রোগের কারণ আবিষ্কার করতে গেলে, আবার কোনো কিছুর ভালোভাবে জৈবিক তথ্য বিশ্লেষণ করার ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। আর গবেষণাগারে প্রবেশ মুখে কোন প্রযুক্তি ব্যবহার করছে এটা সবাই পারবেন, এটা বায়োমেট্রিক্স প্রযুক্তি। বায়োমেট্রিক্স প্রযুক্তির মধ্যে যেহেতু প্রবেশ মুখে বসাইছেন, রেটিনা স্ক্যান বা ফেস রিকগনিশন দিলেই উত্তর হয়ে যাবে। তবে প্রধান প্রযুক্তিটা হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তি। এটা কি ক্লিয়ার? তাহলে আমরা তারপরেরটায় যাব। দেখেন বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তারপর এটা কি জানেন তো, ন্যূনতম ধকল সহিষ্ণু চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্রায়োসার্জারি। দৃশ্য 1, সাম্প্রতিককালে আধুনিক প্রযুক্তির কল্যাণে পৃথিবীতে বসেই কৃত্রিম পরিবেশে চন্দ্র ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হচ্ছে। 2 নম্বর দৃশ্য, কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়নে বিশেষ প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রথমটা কোন প্রযুক্তি যার সাহায্যে পৃথিবীতে বসেই চাঁদে ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করা সম্ভব? 2 নম্বরটা কোন প্রযুক্তি যার সাহায্যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, মানে খাদ্যে আপনার কি হয়েছে, এর বিস্তর হয়েছে, খাদ্য পরিধিটা বাড়ছে, মানে আমাদের উন্নত জাতের খাবার, বাম্পার ফলন সম্ভব হয়েছে। দেখি কারা কারা বলতে পারেন, কারা কারা বলতে পারেন দেখি। ওকে, একজন উত্তর দিচ্ছে। হ্যাঁ, প্রথমটার উত্তর কি হবে, যে উদ্দীপকের দৃশ্যকল্প 1 এর প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। আর এটার ব্যবহারের ক্ষেত্র কোথায়? শিক্ষা ক্ষেত্রে, চলচ্চিত্রে, ভিডিও গেমসে, প্রশিক্ষণ ক্ষেত্রে, তারপরে ব্যবসা বাণিজ্যে ব্যবহার করা যায়। দৃশ্যকল্প 2 এর প্রযুক্তি বাংলাদেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। দৃশ্যকল্প 2 এর প্রযুক্তি কোনটা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা কিভাবে ভূমিকা রাখতেছে? ফসলের বাম্পার ফলন, উন্নত জাতের ধান, গম পাওয়া যায়, টমেটো, আলু, এগুলোর বাম্পার ফলন করা সম্ভব হচ্ছে। কম সময়ে আমরা বেশি পরিমাণ ফসল চাষ করতে পারছি। আচ্ছা, এরপর গবেষণা প্রতিষ্ঠান আলফা এর বিজ্ঞানীগণ রোগাক্রান্ত কোষে সরাসরি ঔষধ প্রয়োগ করার জন্য আণবিক মাত্রার একটি যন্ত্র তৈরির চেষ্টা করেছেন।
ব্রেইনের অভ্যন্তরের গঠন ও কোষ পর্যবেক্ষণের জন্য তারা একটি সিমুলেটেড পরিবেশ তৈরি করেন। আচ্ছা, প্রশ্ন কি কি আমরা একটু দেখে নিই। হ্যাঁ, বিজ্ঞানীদের পর্যবেক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত যন্ত্র তৈরির প্রযুক্তিটি খাদ্য শিল্পে কি ধরনের প্রভাব রাখে? বিজ্ঞানীদের পর্যবেক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। পর্যবেক্ষণে তারা কি করছে? ব্রেইনের অভ্যন্তরের গঠন ও কোষ পর্যবেক্ষণের জন্য তারা একটি সিমুলেটেড পরিবেশ তৈরি করেন। এই সিমুলেটেড পরিবেশ হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। গয়ের উত্তর হবে কি? ভার্চুয়াল রিয়ালিটি, সিমুলেটেড পরিবেশ, কম্পিউটার সাহায্যে তৈরিকৃত কৃত্রিম পরিবেশ যা বাস্তব না হওয়ার পরেও আমাদের কাছে বাস্তবের মতো অনুভূত হয়। গবেষণা প্রতিষ্ঠান আলফা এর বিজ্ঞানীগণ রোগাক্রান্ত কোষে সরাসরি ওষুধ প্রয়োগ করার জন্য আণবিক মাত্রার যন্ত্র তৈরি করছেন। এই আণবিক মাত্রার যন্ত্র হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি। তো এই ন্যানো টেকনোলজি কোথায় কোথায় ব্যবহার করা হয়? এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় আপনার খাদ্যজাত দ্রব্য সংরক্ষণ, উন্নত জাতের যন্ত্রপাতি তৈরি, তারপরে হচ্ছে চিকিৎসা যে যন্ত্রপাতি আছে না সার্জারির, সেই যন্ত্রপাতি তৈরিতে, তারপরে এই টেনিস বল, ক্রিকেট বলের স্থায়িত্ব বৃদ্ধিতে, তারপরে যে প্রসাধনী সামগ্রী, ওই যে ময়শ্চারাইজেশন আছে না, সেই সব ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর এস সাহেব একজন বড় ব্যবসায়ী। তার অফিসের কর্মচারীদেরকে একটি সুইচে হাতের ছাপ দিয়ে উপস্থিতি নিশ্চিত করতে হয় এবং কারখানা প্রবেশ করার জন্য শ্রমিকরা মনিটরের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। এস সাহেব কপালে টিউমার অপারেশন করতে গেলে ডাক্তার সাহেব কোনো রক্তপাত ছাড়াই একটি বিশেষ পদ্ধতিতে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় টিউমার অপারেশন করেন। উদ্দীপকের আলোকে এস সাহেবের টিউমার অপারেশনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ক্রায়োসার্জারি অত্যন্ত নিম্ন তাপমাত্রায় করা হয়। শরীরের রোগাক্রান্ত কোষ বা টিস্যুগুলোকে ধ্বংস করা হয়। হিলিয়াম, আর্গন, তরল নাইট্রোজেন, অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়। এগুলো লিখবেন। এটা শীতলীকরণ, নিম্ন তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি। এখানে -41°C থেকে -196°C পর্যন্ত তাপমাত্রা এতটা ঠান্ডা করা হয়। এগুলো লিখলে ভালো নাম্বার পাবেন। আচ্ছা, পরেরটা দেখি। পরেরটা কি বলছে প্রশ্নে? যে উদ্দীপকে এস সাহেবের অফিসের উপস্থিতি নিশ্চিত ও কারখানায় প্রবেশের প্রক্রিয়ার মধ্যে কোনটি বহুল ব্যবহৃত? এই যে উপস্থিতি নিশ্চিত করতে আর কারখানার শ্রমিকের দিকে তাকালে, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আর একটা হচ্ছে রেটিনা স্ক্যান। দুইটাই হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তি। তাহলে বলেন ফিঙ্গারপ্রিন্ট বেশি ব্যবহার করা হয়, রেটিনা স্ক্যান বেশি ব্যবহার করা হয়, কোনটা হবে? কোনটা হবে? অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট। এটা বেশি ব্যবহার করা হয় কারণ ফিঙ্গারপ্রিন্ট সিম নিবন্ধন করার ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে এইটা আমরা বেশি ব্যবহার করি। এটা খুব কার্যকরী, সহজে হয়, তাড়াতাড়ি হয়। ঠিক আছে, এটা আমরা বেশি ব্যবহার করি। আচ্ছা, কষ্ট কম হয়, খরচটা একটু কম হয়। ডাক্তার ক চিকিৎসায় ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে নিম্ন তাপমাত্রায় চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার ওটিতে প্রবেশের জন্য একটি ডিভাইসে আঙুলের স্পর্শ করেন। অন্যদিকে গবেষক খ তার কক্ষে প্রবেশ করার জন্য কণ্ঠস্বর ব্যবহার করেন। একজন আঙুল দেন আর একজন কণ্ঠস্বর ব্যবহার করেন। যে গলার যে এক একজনের ভয়েস থাকে। ডাক্তার ক চিকিৎসা সেবা দেওয়ার পদ্ধতি ব্যাখ্যা করো। এটা তো আসলে বলার কিছু নাই। ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করার মাধ্যমে ঠান্ডা করা হয়, এটা ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের রোগাক্রান্ত কোষ বা টিস্যুগুলোকে ধ্বংস করা হয়। ঠিক আছে, তো ফুসফুস আর লিভারে
এটা কিছুটা সমস্যা হইতে পারে, এদিক থেকে সচেতন থাকবেন। হ্যাঁ, আচ্ছা। এরপর ডাক্তার ক এর ওটিতে প্রবেশ করার প্রযুক্তি, গবেষক খ এর কক্ষে প্রবেশ করার প্রযুক্তির মধ্যে কোনটি উত্তম? একটা হচ্ছে আঙুলের ছাপ মানে ফিঙ্গারপ্রিন্ট, একটা হচ্ছে কণ্ঠস্বর ব্যবহার। আমাকে বলবেন আঙুলের ছাপটা ভালো নাকি কণ্ঠস্বরটা ভালো? আঙুলের ছাপ মানে ফিঙ্গারপ্রিন্ট ভালো নাকি এটা বেশি ভালো? নিঃসন্দেহে ফিঙ্গারপ্রিন্ট ভালো। এই ফিঙ্গারপ্রিন্টটা বেশি ভালো ফলাফল দেয়, খরচ কম হয় এবং কার্যকরী বেশি, কম সময়ের মধ্যে দেওয়া যায়। সবচেয়ে ভালো প্রযুক্তি কোনটা? ফিঙ্গারপ্রিন্ট। স্মার্ট হোম কি? একজন জিজ্ঞাসা করছে স্মার্ট হোম। এটা হচ্ছে, এটা মানে স্মার্ট হোম হচ্ছে এমন একটি আধুনিক ব্যবস্থা যেখানে দূরবর্তী স্থানে বসেও ঘরের সকল কিছু নিয়ন্ত্রণ করা যায় নিজের মোবাইল দিয়ে বা রিমোট দিয়ে ঘরের সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হয় অনেক দূরবর্তী স্থানে বসেও। এটা সিলেবাসের মধ্যে নাই কিন্তু দিয়ে দিচ্ছে, সিলেবাসে স্মার্ট হোম সম্পর্কে নাই কিন্তু। এই যে এটা যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদের সেবা দেওয়া সম্ভব, সেটা হচ্ছে টেলিমেডিসিন। টেলিমেডিসিন। ধরেন আপনি আছেন কুমিল্লা, আপনাকে ঢাকায় বসে সেবা দিবে ডাক্তাররা, ঢাকায় বসে কিভাবে? ওই যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনার রোগ সম্পর্কে জানলো, আপনাকে ট্রিটমেন্ট দিল, ওই অনুযায়ী আপনি ওষুধ খেলেন, ভালো হইলেন। এই যে দূরবর্তী স্থানে বসে যে সেবা দেওয়া হয় সেটা টেলিমেডিসিন। অনেক সময় এটিএন নিউজে বা বিভিন্ন চ্যানেলে বিশেষজ্ঞ ডাক্তাররা বসে থাকেন আর আমরা ফোন দিয়ে তাদের থেকে সেবা নেই, এগুলো টেলিমেডিসিন। আচ্ছা, এরপর নতুন জীবকোষ সৃষ্টি, হাইব্রিড শস্য, দুধে আমিষের পরিমাণ বাড়ানো, এটা হচ্ছে 1 নং। তাহলে এটা কোন প্রযুক্তি আমাকে বলেন? নতুন জীবকোষ সৃষ্টি মানে ডিএনএ নতুন গঠন, হাইব্রিড যাতে শস্য পাওয়া যায়, দুধে আমিষের পরিমাণ বাড়ানো যায়, কোন প্রযুক্তির সাহায্যে? এটা পারবেন, একটু চিন্তা করেন, পারবেন। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা, গবেষণা, এমনকি বিনোদনের ক্ষেত্রে মানুষের ব্যবহার সীমিত করে নিয়ে আসছে। প্রযুক্তির জগতে এটি চতুর্থ শিল্প বিপ্লব নামে পরিচিত। সেটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। ঠিক আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানে সকল কাজে ইন্টারনেট ব্যবহার করা যায় এখন চতুর্থ শিল্প বিপ্লবে। বুঝতে পারছেন? আপনি সব কাজেই আপনার ইন্টারনেট ব্যবহার আছে, আমাদের দৈনন্দিন সব কাজেই। এগুলো চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে পরিচিত। এখানে আছে আইওটি, ইন্টারনেট অফ থিংক, 3D, তারপরে হচ্ছে আমাদের আরো নতুন নতুন রোবোটিক্স, তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তা, এগুলো সব হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে পরিচিত। ঠিক আছে। আর এই যে নতুন জীবকোষ সৃষ্টি, হাইব্রিড শস্য, দুধে আমিষের পরিমাণ বাড়ানো, এগুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা কি ক্লিয়ার কিনা বলেন এই সৃজনশীলটা? এই সৃজনশীলটা ক্লিয়ার কিনা একটু বলেন, একটু কমেন্ট করে জানান। পঞ্চম শিল্প বিপ্লব কি বিষয়ে? পঞ্চম শিল্প বিপ্লব হচ্ছে বর্তমানে আমাদের পঞ্চম শিল্প বিপ্লব আমরা প্রবেশ করতেছি, এখনো সেভাবে করি নাই কা, তবে অতি শীঘ্রই পঞ্চম শিল্প বিপ্লবে প্রবেশ করব। সকল কাজেই প্রযুক্তির ব্যবহার। আচ্ছা, কমন আসবে, কমন আসবে ইনশাল্লাহ, যা পড়াচ্ছে এখান থেকে কমন আসবেই। অধ্যায় 1-এর রাহাবার উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। সে তার এক বিদেশি বন্ধুর কাছ থেকে জানতে পারলো যে সে দেশে কিছু গাড়ি রয়েছে যেগুলো চলাচলে চালকের প্রয়োজন হয় না। চালকবিহীন গাড়ি, চালক লাগে না, এমনিই গাড়ি চলে এবং স্বয়ংক্রিয়ভাবে রাস্তায় চলাচলে সক্ষম।
রাহাবার তার বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় আঙুলের ছাপ দিয়ে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে দেখলো যে ক্যাম্পাসে একটি নির্দিষ্ট কক্ষের একদল শিক্ষার্থী ক্যান্সারের উপর গবেষণা করছে। কিসের উপর? ক্যান্সারের উপর গবেষণা করছে। উদ্দীপকে উল্লেখিত গাড়ি চলাচলে ব্যবহৃত প্রযুক্তি কোনটা? এই যে চালকবিহীন গাড়ি, এটা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা বলতে পারি। হ্যাঁ, কৃত্রিম প্রোগ্রাম সেট করে দেওয়া আছে, ড্রাইভার লাগে না, সে নিজে থেকে চালাতে পারে। এআই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে, এআই এর সাহায্যে। আমরা চ্যাট জিপিটি আছে না, ওইখানে আমরা একটা প্যারাগ্রাফের নাম লিখে দিই যে ইয়োর কান্ট্রি, ওই প্যারাগ্রাফটা পুরোটা লিখে আসবে। একটা প্রশ্ন দিলেন, অটোমেটিক উত্তর চলে আসবে। এগুলো কিভাবে সম্ভব? এআই এর সাহায্যে সম্ভব, আগে থেকে ইনপুট দেওয়া থাকে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির সাথে গবেষণার জন্য ব্যবহৃত প্রযুক্তির তুলনামূলকভাবে বিশ্লেষণ করো। এটা হচ্ছে বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স প্রযুক্তি। আর এই যে ক্যান্সারের উপর গবেষণা করছে, রোগের উপর গবেষণা, বায়ো ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স। বায়োমেট্রিক্স হচ্ছে একজন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি। আর বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জটিল কোনো প্রাণীর জৈবিক তথ্য অ্যানালাইসিস করার সাহায্যে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ। বায়োমেট্রিক্স এখানে দুই ধরনের আছে, শারীরিক এবং আচরণগত বৈশিষ্ট্য। বায়ো ইনফরমেটিক্স এটা হচ্ছে আমাদের কোনো প্রাণীর জৈবিক তথ্যটা বিশ্লেষণ করে সেইটার জটিল রোগের কারণ আবিষ্কার করে ফলাফল সংরক্ষণ করার চেষ্টা করে। প্রোটিনের সিকোয়েন্স তৈরিতে ব্যবহার করা হয়, প্রোটিনের সিকোয়েন্স তৈরিতে ব্যবহার করা হয়। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি কি, দুইটা কিন্তু এক জিনিস না। এটা হচ্ছে আঙুলের ছাপ দেওয়া হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট, বা এটা বলা হয় বায়োমেট্রিক্স। আর ক্যান্সারের উপর গবেষণা করা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। সংজ্ঞা দিবেন, দুই তিনটা পার্থক্য দিয়ে দিবেন, ক্লিয়ার। যেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ক্রায়োজেনিক এজেন্ট কি? যেখানে তাপমাত্রা ঠান্ডা করা হয়, তাপমাত্রা কমাতে যে সকল গ্যাস ব্যবহার করা হয় ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে, সেগুলো। মিস্টার এক্স গবেষণা করার উদ্দেশ্যে ক দেশে পৌঁছে বিমান থেকে নেমে ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি চড়ে গন্তব্যস্থলে পৌঁছান। তার মানে এটাও এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেখানে তাকে এমন একটি বাড়িতে থাকতে দেওয়া হয়, সেখানে তাকে এমন একটি বাড়িতে থাকতে দেওয়া হয় যার সব কিছুই আধুনিক তথ্য প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে এটা হচ্ছে স্মার্ট হোম। স্মার্ট হোম, আপনি দূরবর্তী স্থানে বসেই এসি রিমোট, এসি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, লাইট ফ্যান অফ করতে পারবেন, টিভি ছাড়তে পারবেন, টিভি বন্ধ করতে পারবেন, পুরো রুমটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই বিষয়টা হচ্ছে স্মার্ট হোম। সিলেবাসে না থাকার পরে প্রশ্ন দিয়ে দিচ্ছে, তারা প্রশ্ন দেখা করে না। আচ্ছা, এটা হচ্ছে স্মার্ট হোম। লাস্ট সৃজনশীল। মিস্টার সাজ্জাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তিনি উচ্চ ফলনশীল জাতের ধানের উৎপাদনের জন্য গবেষণা করছেন। তিনি দীর্ঘদিন যাবৎ মুখে আঁচিলের সমস্যায় ভুগছেন, ওই যে কালো কালো থাকে না গালে, সেটা। অবশেষে তিনি তার বন্ধু ডাক্তার ফুয়াদের কাছে চিকিৎসা করতে গেলে ডাক্তার শীতল তাপমাত্রা প্রয়োগ করে রক্তপাত ছাড়াই চিকিৎসা করেন। এইটা চিকিৎসা কি বলবো আর, চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্রায়োসার্জারি। একদম মুখস্থ হয়ে গেছে আপনাদের, এটা বারবার সৃজনশীল আসছে এটা দিয়ে। ক্রায়োসার্জারি। সাজ্জাদ সাহেবের গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি ওষুধ তৈরিতে কিভাবে সহায়তা করবে? গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাহায্যে আমাদের ওই যে ডায়াবেটিস রোগীর ইনসুলিন আছে না, ইনসুলিন তৈরি করা হয়। আরো বিভিন্ন প্রযুক্তি বানা টানা লিখবেন, ওই যে সংজ্ঞা দিবেন যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে, এটার জনককে পলবার্গ। তারপরে এটা হচ্ছে একটা প্রাণীর জিন নিয়ে অন্য প্রাণীর মধ্যে প্রতিস্থাপন করা হয়, এগুলোর সাহায্যে
আমাদের ডায়াবেটিস রোগীর ইনসুলিন তৈরি করা হয়, বাণিজ্যিকভাবে ইনসুলিন ব্যবহার করা যায়, এইভাবে লিখবেন। এটা ক্লিয়ার কিনা বলেন? অধ্যায় 1 তাহলে শেষ, অধ্যায় 1 শেষ। এই উল্টাপাল্টা কমেন্ট না করে আপনি পড়াশোনার দিকে মনোযোগ দেন। অধ্যায় 1 ক্লিয়ার হয়েছে কিনা দেখেন। আচ্ছা, ইনশাল্লাহ পরীক্ষায় যতটুকু দেখানো হয়েছে অধ্যায় 1 থেকে কমন পড়ে যাবে। বায়োটেকনোলজি না তো, ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি হচ্ছে পদার্থ নিয়ে কাজ করে। একটু যেহেতু বললেন, একটু 1 মিনিটের মধ্যে আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, ন্যানো টেকনোলজি এটা কাজ করে পদার্থ নিয়ে। হ্যাঁ, পদার্থ। আর বায়ো ইনফরমেটিক্স এটা কাজ করে হচ্ছে আপনার জৈবিক তথ্য নিয়ে। ঠিক আছে, আর এটা কাজ করে পদার্থ নিয়ে, পদার্থের কার্যক্ষমতা নিয়ে। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা, তার কাজ হচ্ছে আপনার প্রাণীর, ফসল এগুলোর বাম্পার ফলনের জন্য। আর ভার্চুয়াল রিয়েলিটি কৃত্রিম পরিবেশে বাস্তবের মতো অনুভূত হওয়া, যেটা প্রশিক্ষণ কাজে বেশি ব্যবহার করা হয়। তারপরে বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স হচ্ছে আপনার জীবকে শনাক্তকরণের জন্য, আলাদাভাবে শনাক্তকরণের জন্য, একজন ব্যক্তি পৃথিবীর আরেকজন ব্যক্তি থেকে আলাদা সেটার জন্য। আর আরেকটা হচ্ছে ক্রায়োসার্জারি, যেখানে ঠান্ডা তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি। চিকিৎসা পদ্ধতি হচ্ছে একটা ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি, যেখানে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় চিকিৎসা করা হয়। ঠিক আছে, এইগুলো থেকে প্রশ্ন আসবে। প্রথম অধ্যায় থেকে 5টা টপিকসই বেশি গুরুত্বপূর্ণ: ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়োসার্জারি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, ন্যানো টেকনোলজি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ মধ্যে রয়েছে রোবোটিক্স, তারপরে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, তারপরে হচ্ছে আপনার এই বায়ো ইনফরমেটিক্স, তারপরে হচ্ছে আপনার এই আইসিটিতে চতুর্থ শিল্প বিপ্লব, যেটা চতুর্থ শিল্প বিপ্লব, এই প্রযুক্তিটা। আর উৎপাদন কাজে আইসিটির ভূমিকা। এই 5টা হচ্ছে সেকেন্ড, আর কোনো টপিকস পড়া লাগবে না। ওকে, এরপর আমরা আসি অধ্যায় 2। এগুলো তো আপনাদের পড়াইছি। অধ্যায় 2 এর সৃজনশীল আসি। ওকে, সৃজনশীল প্রশ্ন ভালো করে দেখেন একটু। এখানে একটা ইয়ে আছে বললো। হ্যাঁ, ওকে, অধ্যায় 2 এর সৃজনশীল। এখানে দেখেন, তথ্য যাবে আবার তথ্য আসবে, যাবেও আসবেও। এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। আমরা জানি ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে যে একই সময়ে তথ্য যাবেও আবার তথ্য আসবেও, মানে তথ্য পাঠাতেও পারবেন, তথ্য গ্রহণও করা যাবে, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। আর এটা দেখেন, শুধু তথ্য যাবে কিন্তু আসবে না, এটা হচ্ছে সিমপ্লেক্স। আর এখানে আপনারা দেখেন, তথ্য যাবে আসবে, তবে এক সময়ে পারবে না, তথ্য যাওয়া শেষ হবে তারপরে তথ্য আসবে, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। তার মানে আমরা বলতে পারি কি, ডাটা ট্রান্সমিশন মোড 3 ধরনের: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, প্রবাহের দিক বিবেচনায়।
ডেটা ট্রান্সমিশন মোড 3 প্রকার। এটা হচ্ছে সিমপ্লেক্স মোড, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। এক্সাম্পল সহকারে দেখাচ্ছি, একটু দেখেন এদিকে। সেন্ডার তথ্য পাঠাবে, রিসিভার শুধু তথ্য গ্রহণ করবে, সেটা হচ্ছে সিমপ্লেক্স। যেমন রেডিও, টিভি। সেন্ডার তথ্য পাঠাবে, রিসিভার গ্রহণ করবে, আবার রিসিভারও পাঠাতে পারবে, তবে একই সময় পারবে না, ওর শেষ হওয়ার পরে পারবে, সেটা হাফ ডুপ্লেক্স। যেমন আমি শুধু কথা বলতেছি, আপনি কথা বলতে পারবেন না, এটা হচ্ছে সিমপ্লেক্স। আরেকটা হচ্ছে আমিও কথা বলতে পারবো, আপনিও কথা বলতে পারবেন, একসাথে দুজন কথা বলতে পারবে, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আর হাফ সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স হচ্ছে আমি যখন কথা বলবো আপনি কথা বলতে পারবেন না, আমার কথা বলা শেষ তখন আপনি কথা বলা শুরু করতে পারবেন, আবার আপনি কথা যখন বলবেন তখন আমি বলতে পারবো না, সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। যেমন ওয়াকি টকি, পুলিশের ওয়াকি টকি, এসএমএস। এসএমএস একসাথে দুজনের কাছে যাবে না, একজন যাওয়া শেষ হলে তারপরে আরেকজনের কাছে যায়, ফ্যাক্স। এগুলো এক্সাম্পল, পরীক্ষা এখান থেকে আসতে পারে এরকম দিয়েই। আল্লাহ, সেটা তো বুঝতেই পারছেন, তথ্য যাবে তথ্য আসবে একই সময়। যেমন মোবাইল, মোবাইলে একসাথে দুইজন কথা বলতে পারবে, কোনো সমস্যা নাই, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এই টপিকসটাকে ক্লিয়ার কিনা বলেন আগে, এই টপিকসটা ক্লিয়ার? ওয়াকি টকি, হ্যাঁ আচ্ছা, তার মানে আমরা বলতে পারি না এটা হচ্ছে সিমপ্লেক্স, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আচ্ছা, এরপর আইসিটি শিক্ষক ক্লাসে বললেন ডেটা ট্রান্সমিশনের একটি পদ্ধতিতে ডেটা একটি তারের মধ্য দিয়ে স্টার্ট ও স্টপ বিটের সমন্বয়ে প্যাকেট আকারে ট্রান্সমিট হয়। স্টার্ট ও স্টপ বিটের সমন্বয়ে প্যাকেট আকারে ট্রান্সমিট হয়। অপর একটি পদ্ধতিতে ডেটা ফ্রেমের সাথে হেডার ও টেলার যুক্ত হয়ে ট্রান্সমিট হয়। এরপর শিক্ষক একটি প্রযুক্তির কথা বললেন যার মাধ্যমে তারবিহীনভাবে বহুদূর পর্যন্ত ইন্টারনেট সেবা প্রদান করা যায়। তারবিহীন বহুদূর পর্যন্ত ইন্টারনেট সেবা দেওয়া যায়। তারবিহীন তিনটা প্রযুক্তি আমি বলি, বলেন কোনটার মধ্যে হবে? হ্যাঁ, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। কোনটা হবে বলেন তো? তারবিহীনভাবে বহুদূর পর্যন্ত ইন্টারনেট সেবা প্রদান করা যায় কোনটায়? নিঃসন্দেহে ওয়াইম্যাক্স, কারণ এর আকৃতি মানে এটার কাভারেজটা হচ্ছে প্রায় 50 কিলোমিটার বা তার বেশিও হয়, অর্থাৎ পুরো একটা শহরে নেটওয়ার্ক ব্যবস্থা গঠন করা যায়, এটা ওয়াইম্যাক্স। আচ্ছা, এরপর এই যে হেডার ও টেলার যুক্ত থাকে, টেলার যুক্ত থাকে, এটা হচ্ছে আমাদের সিনক্রোনাস। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মোড। কোন ট্রান্সমিশন? সিনক্রোনাস। আরেকটা হচ্ছে স্টার্ট ও স্টপ বিটের সমন্বয়ে প্যাকেট আকারে ট্রান্সমিট, এটা হচ্ছে আইসোক্রোনাস। কারণ স্টার্ট বিট স্টপ বিট আবার প্যাকেট আকারে, তার মানে দুইটা সমন্বয়, অ্যাসিনক্রোনাসের সমন্বয়, সিনক্রোনাসের সমন্বয়, দুইটা সমন্বয় মিলিয়ে হচ্ছে আইসোক্রোনাস। সিনক্রোনাস এই প্রযুক্তিতে আমরা দেখতে পাই তথ্য ব্লক আকারে ট্রান্সমিট হয়। প্রতি ব্লকে 80 থেকে 132 বিট থাকে। আর আইসোক্রোনাসে লাইভ টিভি সম্প্রচারে ব্যবহার করা হয়। লাইভ ক্লাস করতে গেলে আইসোক্রোনাস প্রযুক্তি ব্যবহার করা হয়। রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে আইসোক্রোনাস ভালো প্রযুক্তি দেয়, মানে ভালো সার্ভিস দেয়।
আচ্ছা, ওকে, তাহলে আমরা বলতে পারি না, তাদের এবার ক্লিয়ার হয়েছে তো, কারণ আমাদের মানে এমনিতে ইয়াতে মেথড আছে দুই ধরনের, একটু আগেও দেখাইছিলাম এমসিকিউ অংশেতেও, সিরিয়াল, প্যারালাল। সিরিয়াল হচ্ছে এই যে এরকম, সেন্ডার থেকে রিসিভারের কাছে যাবে, তবে আপনার এক লাইনে যাবে। আর প্যারালালে সেন্ডার থেকে রিসিভারে যাবে, যতগুলো তথ্য আছে ততগুলো বিট লাগবে। সিরিয়াল তিন ধরনের, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। এটা হচ্ছে বিট বাই বিট, এটা হচ্ছে ব্লক বাই ব্লক, এটা হচ্ছে স্টার্ট বিট স্টপ বিট প্লাস তার সাথে প্যাকেজ আকারে ট্রান্সমিট হয়, এই দুটা সংমিশ্রণ, এক আর প্লাস দুই এর সংমিশ্রণ। বেশি ব্যবহার করা হয় লাইভ সম্প্রচারে। থার্ড চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল আসবেই, প্রথম অংশ থেকে একটা, দ্বিতীয় অংশ থেকে একটা, আর এই অধ্যায় থেকে দুইটা আসতে পারে। ওকে, তারপর ক কলেজের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনগুলো স্বল্প দূরত্বে অবস্থিত। বর্তমানে প্রতিটি ভবনের কম্পিউটারগুলো নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় পারস্পরিক তথ্য আদান প্রদান করতে পারে। অধ্যক্ষ মহোদয় এখন সকল কম্পিউটারকে একই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করলেন, সকল কম্পিউটারকে একসাথে আনবেন। উদ্দীপকে উল্লিখিত কলেজের একাডেমিক ভবনের নেটওয়ার্ক ব্যবস্থা ব্যাখ্যা করো। কোন ভবনের? একাডেমিক ভবনের। প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন, প্রত্যেকটা ভবনে ল্যান এরিয়া নেটওয়ার্ক আছে। ল্যান 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 তার মানে প্রশাসনিক ভবনেও ল্যান আছে, একাডেমিক ভবনেও ল্যান আছে, লাইব্রেরি ভবনেও ল্যান নেটওয়ার্ক আছে। কেন? কারণ ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটা বিল্ডিং এর, পুরো একটা ফ্ল্যাটে বা পুরো বিল্ডিং এ বা পাশাপাশি দুইটা ভবনের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুললে ল্যান এরিয়া নেটওয়ার্ক তৈরি হয়। আর স্বল্প দূরত্বে অবস্থিত, তার মানে তো ল্যান অবশ্যই, ল্যান হচ্ছে 1 কিলোমিটারের মধ্যে করতে হয়। অধ্যক্ষ মহোদয়ের পরিকল্পনায় সবচেয়ে কম খরচে বাস্তবায়নের জন্য কোন ট্রান্সমিশন মিডিয়া উত্তম? সেক্ষেত্রে আপনার টুইস্টেড পেয়ার কেবল সবচেয়ে কম খরচ। টুইস্টেড পেয়ার, এটা স্বল্প দূরত্বে হলে, স্বল্প দূরত্ব কম খরচে নেটওয়ার্ক স্থাপনের জন্য খুবই কার্যকরী একটা মাধ্যম টুইস্টেড পেয়ার কেবল। কিন্তু অপটিক্যাল ফাইবার কেবল আবার দাম বেশি, ঠিক আছে? তার মানে স্বল্প দূরত্বে, এই যে যেহেতু স্বল্প দূরত্বে অবস্থিত, স্বল্প দূরত্বে নেটওয়ার্ক স্থাপন করার জন্য খরচ কম হবে টুইস্টেড পেয়ার কেবলের সাহায্যে যদি নেটওয়ার্ক তৈরি করা হয়। আর এখানে ল্যান আছে, এখানেও ল্যান আছে, এখানেও ল্যান আছে, এই জন্য এটা উত্তর হবে ল্যান। উদ্দীপকে উল্লিখিত কলেজের একাডেমিক ভবনের নেটওয়ার্ক হচ্ছে ল্যান এরিয়া নেটওয়ার্ক। ক্লিয়ার কিনা বলেন? প্রশ্ন ধরা কঠিন কিন্তু অধ্যায় 2 এর প্রশ্ন ধরা একটু কঠিন। স্যার বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স, শুনেন, বায়োমেট্রিক্সের কাজ হচ্ছে আপনি আর আমি যে আলাদা এটা নির্ধারণ করা। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি থেকে আলাদা, এই প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স, ঠিক আছে? যেটা নিরাপত্তায় বেশি ব্যবহার করা হয়। আর বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তিটা হচ্ছে একটা ব্রড একটা জিনিস, যেখানে আপনার অনেকগুলো প্রযুক্তি একসাথে করা হয়।
জীববিজ্ঞান, আইসিটি, সফটওয়্যার, পরিসংখ্যান, গণিত, এগুলো সবকিছু একসাথে করা হয় একটা প্রাণীর জৈবিক তথ্য বিশ্লেষণ করার জন্য। করোনা রোগ কেন হয়েছে, কোনো জটিল রোগের কারণ আবিষ্কার করার জন্য, প্রোটিনের সিকোয়েন্স তৈরির জন্য। এর সাথে ব্যক্তি শনাক্তকরণ আলাদা জিনিস, এক না, ব্যক্তি শনাক্তকরণ হচ্ছে আলাদা জিনিস, বায়োমেট্রিক্সের বিষয়। আর অনেকগুলো প্রযুক্তির সমন্বয় দেখলে বা প্রাণীর জৈবিক তথ্য বিশ্লেষণ করা দেখলে বুঝবেন সেটা বায়ো ইনফরমেটিক্স, যেটা মানে বায়োমেট্রিক্সটা সহজে বোঝা যায়। আর বায়ো ইনফরমেটিক্সটা একটু জটিল পেঁচানো একটা বিষয়, যেখানে অনেকগুলো প্রযুক্তির সংমিশ্রণ ঘটে। আচ্ছা, এরপরে বলছে কি টুইস্টেড পেয়ার কেবল কেন অ্যান্সার হলো? আমাদের তারযুক্ত মাধ্যম হচ্ছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। তো অপটিক্যাল ফাইবার কেবল এটা দাম বেশি, কোএক্সিয়াল কেবলের চেয়ে টুইস্টেড পেয়ার কেবল কম খরচ। এখানে তো বলে দিছে কম খরচে, কম খরচে, এই জন্য টুইস্টেড পেয়ার কেবল দিছি আমি, কারণ খরচ কম হয় টুইস্টেড পেয়ার কেবলে। তারপরে এটা কি পিকোনেট কি? ব্লুটুথের সাহায্যে তৈরিকৃত নেটওয়ার্ক। নেটওয়ার্ক ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয় লাভবান হয়ে থাকেন। এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, এরপর তারপরে আসি আমরা শ্রেণীকক্ষে শিক্ষক কেবল টিভিতে ব্যবহৃত তার মাধ্যম সম্পর্কে আলোচনা করলেন। কেবল টিভিতে ব্যবহৃত, তিনি গত ক্লাসে ইন্টারনেট ভিত্তিক এক ধরনের পরিষেবা সম্পর্কে আলোচনা করেছিলেন। উক্ত ব্যবস্থাপনায় ব্যবহারকারী ছোট বড় যে কোনো চাহিদা মেটাতে পারে এবং ব্যবহারের পরিমাণের উপর ভিড় নির্ধারিত হয়। উদ্দীপকে উল্লেখিত তার মাধ্যম সম্পর্কে আলোচনা করো। তার মাধ্যমটা কি? এই যে এটা কেবল টিভিতে তার মাধ্যম। কেবল টিভি ডিশের অ্যান্টেনায় ব্যবহার করা হয় কোএক্সিয়াল কেবল। উদ্দীপকে শিক্ষক যে পরিষেবার কথা বলছেন এটা কি বলেন তো দেখি, কারা কারা বলতে পারেন? হ্যাঁ, যেহেতু এটা পরিষেবার কথা বলছে অনলাইন ভিত্তিক, ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, এরপর আফনান ও সাফনান দুই ভাই। আফনান তথ্য আদান প্রদানের জন্য এক ধরনের কেবল ব্যবহার করে যার মধ্যে 4টি কমন রঙের সাদা তার রয়েছে, আর বাকি 4টি হচ্ছে গোলাপি, বাদামি, নীল, সবুজ। সাফনান তথ্য স্থানান্তরে বিশেষভাবে তৈরি পরিশুদ্ধ কাচের অত্যন্ত সূক্ষ্ম তন্তু বিশিষ্ট কাচের তন্তু ব্যবহার করেন। ঠিক আছে, তাহলে এই যে 4টি কমন রঙের তার, এটা কি টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার। আবার সাফনান তথ্য স্থানান্তরে বিশেষভাবে তৈরি পরিশুদ্ধ কাচের অত্যন্ত সূক্ষ্ম তন্তু আবিষ্কার করেন, এটা কি ব্যবহার করছেন? এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। কারণ আলোর গতিতে তথ্য আদান প্রদান করে অত্যন্ত সূক্ষ্ম এই কাচের তৈরি একটা তন্তুর সাহায্যে। আর অন্যদিকে তথ্য আদান প্রদানের জন্য এমন একটি ধরনের কেবল ব্যবহার করেন যা ডিজিটাল ও অ্যানালগ উভয় ধরনের ডেটা আদান প্রদানে সক্ষম এবং কেবল টিভি নেটওয়ার্কে ব্যবহৃত হয়। কেবল টিভি নেটওয়ার্কে ব্যবহৃত হয় কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল একটু আলোচনা করে দিই আপনাদের, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। তার মাধ্যম
টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল, অপটিক্যাল ফাইবার। খরচ কম, 100 মিটারের মধ্যে করা হয়, জোড়ায় জোড়ায় 4 জোড়া তার থাকে। কোএক্সিয়াল কেবল, কেবল টিভি বা ডিশের কানেকশনে ব্যবহার করা হয়। কোএক্সিয়াল কেবল দুই প্রকার, থিননেট, থিকনেট। অপটিক্যাল ফাইবার দামি তবে দ্রুত গতির, কাঁচ, প্লাস্টিক, প্লাস্টিকের তৈরি, আলোর গতিতে তথ্যের আদান প্রদান করে। ঠিক আছে, অপটিক্যাল ফাইবার কেবলের অংশ হচ্ছে তিনটা, কোর, ক্লেডিং, জ্যাকেট। এগুলো জানা লাগবে তো, এই জন্য আমি দিয়ে দিলাম। ঠিক আছে, অপটিক্যাল ফাইবারে 8 থেকে 12 মাইক্রন হয়ে থাকে সিঙ্গেল মোডে, 50 থেকে 100 মাইক্রন হয়ে থাকে মাল্টি মোডে। কোএক্সিয়াল কেবল দুই প্রকার, থিননেট, থিকনেট। থিননেট 185, থিকনেট 500। টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার, আনশিল্টেড, শিল্টেড। তার মানে আফনানের একটা প্রযুক্তি, সাফনানের রাফসান, সাফনান, রাফসান, আফনান, তিনজনের তিনটা। একজনের হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, একজনের অপটিক্যাল ফাইবার, একজনের কোএক্সিয়াল কেবল, তিনজনের তিনটা। এগুলো নিয়ে তুলনামূলকভাবে আলোচনা করবেন। শ্রেণীকক্ষে শিক্ষক এক ধরনের কেবল দেখালেন যা স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি। আর কিছু বলা লাগবে? লাগবে না। অপটিক্যাল ফাইবার। আচ্ছা, এরপর এই যে পৃথিবীর আয়নোস্ফিয়ার পর্যন্ত যেতে পারে, আয়নোস্ফিয়ার সেটা কি? আর এই যে স্যাটেলাইট পর্যন্ত যেতে পারে সেটা কি? যে আয়নোস্ফিয়ার পর্যন্ত যায় এটা হচ্ছে রেডিও ওয়েভ। ঠিক আছে, 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত তরঙ্গ থাকে। আর এটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, স্যাটেলাইট মাইক্রোওয়েভ। স্যাটেলাইট বানানটা হবে এরকম, মাইক্রোওয়েভ। আর মাইক্রোওয়েভে আমাদের 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত তরঙ্গ ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আয়নোস্ফিয়ার পর্যন্ত যায় কোনটা? সেটা হচ্ছে আমাদের রেডিও ওয়েভ। এটা বাঁকা পথে চলতে পারে। আর স্যাটেলাইটের সাহায্যে পুরো 36,000 কিলোমিটার উপরে থাকে এই স্যাটেলাইট মাইক্রোওয়েভ। আর ওইটা তো উপরটা তো আছে, বুঝতে পারছেন। দৃশ্যকল্প এক হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। আচ্ছা, এক্স কলেজে মাল্টি কম্পোনেন্ট কাঁচ দিয়ে তৈরি মাধ্যম ব্যবহার করে কম্পিউটার সিস্টেমের মধ্যে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। কাঁচ দিয়ে, ওই একই উত্তর। অপটিক্যাল ফাইবার কেবল, ওই সম্পর্কে বানায় লিখবেন, মানে তথ্য লিখবেন। কলেজটি 40 কিলোমিটার দূরে অবস্থিত ওয়াই কলেজের সাথে IEEE 802.16 স্ট্যান্ডার্ড বিশিষ্ট কমিউনিকেশন দ্বারা যুক্ত। দ্বারা কত? 816.2.16, 40 কিলোমিটার দূরে। IEEE 802.16, এটা কোন ডিভাইস বলেন? IEEE 802.16টা কোন ডিভাইস, সরি কোন মাধ্যম? ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। 40 কিলোমিটার দূরে কিন্তু, অবশ্যই ওয়াইম্যাক্স। আচ্ছা, ভেরি গুড, অনেকেই পারছেন।
ভিন্ন প্রোটোকলে নেটওয়ার্কে সংযুক্ত করতে কোন ডিভাইস প্রয়োজন? গেটওয়ে। গেটওয়ে। ব্যান্ডউইথ কি? প্রতি সেকেন্ডে তথ্য স্থানান্তরের হার। প্রতি সেকেন্ডে তথ্য স্থানান্তরের হার। করিম সাহেবের গ্রামের বাড়ি নিজ শহর থেকে অনেক দূরে। তিনি শহরে থাকার সময়ে বাসায় ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোনে তারবিহীন ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ডেটা স্থানান্তর করেন। কি? ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোনে তারবিহীন ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি। ডেস্কটপ, ল্যাপটপ, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করা যায় কিভাবে, এটা বলবেন আপনারা। কিন্তু গ্রামের বাড়িতে তিনি একটি বিশেষ কোম্পানির কাছে নির্ধারিত মাসিক ভাড়া প্রদান করে জোড়ায় জোড়ায় মোস্রানো তার দ্বারা কম্পিউটারের সাথে সংযোগ করে নেটওয়ার্ক সংযুক্ত করে থাকেন। এটা কোন মাধ্যম? উপরেরটা কোন মাধ্যম? এটা হচ্ছে তারবিহীন, এটা তারযুক্ত। উদ্দীপকে করিম সাহেবের শহরে কোন প্রযুক্তি ব্যবহার করেছে তা ব্যাখ্যা করো। করিম সাহেবের ইন্টারনেট ব্যবহারের জন্য শহর ও গ্রামে যে মাধ্যম ব্যবহার করেন তাদের তুলনামূলকভাবে বিশ্লেষণ করো। দেখি কে বলতে পারেন। আচ্ছা, এই যে তাহলে আমরা বলতে পারি না যে বাসায় ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোনে তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি আমার বাসায়ও আছে, এটা ওয়াইফাই, এটা তারবিহীন মাধ্যম। অন্যদিকে জোড়ায় জোড়ায় মোস্রানো তার, টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল। আর টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে তারযুক্ত মাধ্যম, আর ওয়াইফাই হচ্ছে তারবিহীন মাধ্যম। এর মধ্যে তুলনা করে দিবেন, ঠিক আছে? তবে অবশ্যই তারবিহীন মাধ্যম ভালো। নুসাইবা তার ফ্ল্যাটের 3টি রুমের 3টি কম্পিউটারকে নেটওয়ার্ক স্থাপন করতে চাইলো যাতে তার বাবার রুমে কম্পিউটারের সাথে যুক্ত প্রিন্টারটি পরিবারের সবাই ব্যবহার করতে পারে। 3টি রুমের 3টি কম্পিউটার। নেটওয়ার্ক স্থাপনে তার বাবার পরামর্শ হলো তার মাধ্যম ব্যবহার করা। তার আম্মার বাবার পরামর্শ হচ্ছে তারযুক্ত মাধ্যম, তার আম্মার পরামর্শ হলে কোনো না কোনো ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করা। নুসাইবা মাঝে মাঝে নিজের কম্পিউটারে ফোন এবং তার আম্মার মোবাইল ফোন এর সাথে এই স্ট্যান্ডার্ড প্রযুক্তির সাহায্যে তথ্য আদান প্রদান করে। এটা কোন স্ট্যান্ডার্ড এবং এটা কোন মাধ্যম? বলেন তো, তথ্য আদান প্রদান করে এই মাধ্যমটা কি? আপনাদের শেখানো হয়েছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে ব্লুটুথ, আর 17.15 হচ্ছে ব্লুটুথ। এরপর উদ্দীপকের নেটওয়ার্ক স্থাপন নুসাইবা কার পরামর্শ গ্রহণ করা উচিত? অবশ্যই তার মায়ের। বাবার পরামর্শ না করে মায়ের পরামর্শটা বহন করা উচিত। তারবিহীন মাধ্যম, এটা টুইস্টেড পেয়ার কেবল করতে পারে না, তারবিহীন মাধ্যম তো এটা না। তারবিহীন এবং তারযুক্ত মাধ্যম ওয়াইফাই এর সাহায্যে করতে পারে। ওয়াইফাই এর সাহায্যে করতে পারে। এখানে এটা স্থাপন করতে চাই যাতে তার বাবার রুমে কম্পিউটার সাথে যুক্ত প্রিন্টারটি পরিবার সবাই ব্যবহার করতে পারে। হ্যাঁ, পারবে। একটা নেটওয়ার্ক স্থাপন করে দিতে হবে, ল্যান। তারপর এনআইসি এর পুনরূপ কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা ভয়েস ব্যান্ড, এগুলো মনে হয় আসবে না এখন, বুঝছেন? কারণ এগুলো আগে সৃজনশীল তো, নতুন বইয়ে নাই। তারপর আমি দিয়ে দিলাম। ওকে, এটা ইম্পর্টেন্ট।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউএমটিএস, ইউএমটিএসটা তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহার করা হয়। এখানে একটু ভুল হয়েছে, এসওয়াই হবে, সিস্টেম। এলটিই বা লং টার্ম ইভ্যালুয়েশন, এটা ব্যবহার করা হয় চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে। এমআইএমও, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, এটা ব্যবহার করা হয় পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনে। বলছে কি, উদ্দীপকে উল্লিখিত 1 নং স্ট্যান্ডার্ডে কোন প্রজন্মের ব্যাখ্যা করো। তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন দিয়ে ব্যাখ্যা করবে যে এই প্রজন্মের মোবাইল ফোনে আমাদের সর্বপ্রথম ভিডিও কলের প্রচলন শুরু হয়েছিল। তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে প্যাকেট সুইচিং এর পরিবর্তে সার্কিট সুইচিং এর ব্যবহার করা হয়েছিল। এই তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে 2 Mbps স্পিডে তথ্য আদান প্রদান করতো, এই সম্পর্কে। আবার তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে ই ব্যাংকিং, তারপরে হচ্ছে ই কমার্স, অনলাইনে কাজকর্ম হইতো। আর চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে তৃতীয় প্রজন্মের চেয়ে 50 গুণ বেশি স্পিড ছিল। এখানে 3D আইপি নির্ভর নেটওয়ার্ক ব্যবস্থা ছিল, 3D ভিডিও কল করা যেত, সবকিছু সুবিধা ছিল। আর পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য হচ্ছে এই মোবাইল ফোনে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট ছিল। এখানে 4K ভিডিও করা যায়, 4K ভিডিও করা যেত। তারপর হচ্ছে RAT, এইটার ব্যবহার ছিল রেডিওর অ্যাক্সেসের। আর পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনের আরো কিছু বৈশিষ্ট্য হচ্ছে আইওটি যুক্ত, ইন্টারনেট অফ থিংক এটা যুক্ত ছিল, অনেক কিছু এটার ব্যবহার, আপডেট ভার্সন। কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্যগুলো কি কি? হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনফরমেশন শেয়ার, এগুলো সব শেয়ার করা, এগুলো শেয়ার করা উদ্দেশ্য। কম্পিউটার নেটওয়ার্কিং উদ্দেশ্য হচ্ছে 3টা। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, হ্যাঁ। এবার এটা পৌরবাসীর সুবিধার জন্য মেয়র মহোদয় আলোর গতিতে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে একটি নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুললেন। আলোর গতিতে কি? আলোর গতিতে তথ্য আদান প্রদান। খরচ বেশি হওয়ায় প্রকৌশলীর পরামর্শে তারবিহীন অন্য একটি নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত নিলেন। তারবিহীন, পৌরবাসী, পুরো পৌর এলাকায়, পৌর এলাকায়। তা এটা কি হবে? আলোর গতিতে তথ্য স্থানান্তর কি? আর তারবিহীন পুরো পৌর এলাকায় ব্যবহার করবে, এটা কি? মেয়র মহোদয়ের বাস্তবায়িত নেটওয়ার্ক সিস্টেমটি বর্ণনা করো। প্রকৌশলী পরামর্শকৃত নেটওয়ার্কের যুক্তিগত বিশ্লেষণ করো। কে কে বলতে পারবেন দেখি এটা? এগুলো টেকনিক খাটায় বলেন, ভালো করে দেখেন, বুঝা বলেন। এটা অপটিক্যাল ফাইবার। এটা এটা হচ্ছে ওয়াইম্যাক্স, কারণ পুরো শহরে, পুরো পৌর এলাকায়, এজন্য ওয়াইম্যাক্স। কারণ ওয়াইফাই দিয়ে তো কভার হবে না। ভেরি গুড, অনেকেই পাচ্ছেন। এক্স কলেজে মানবিক, ব্যবসা শিক্ষা, বিজ্ঞান 3টা আলাদা ভবন আছে। প্রতিটি বিভাগে তাদের কম্পিউটারের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। মানে এখানেও ল্যান আছে, এখানেও ল্যান আছে, এখানেও ল্যান আছে। কলেজের অধ্যক্ষ প্রতিটি বিভাগকে একই নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নিলেন, কিন্তু বিভাগগুলোর দূরত্ব বেশি হওয়ায় মাধ্যম হিসেবে কেবল ব্যবহার সম্ভব হচ্ছে না। মানে কেবল ব্যবহার করা যাবে না, কারণ দূরত্ব অনেক বেশি। উদ্দীপকের মানবিক বিভাগের নেটওয়ার্কের ধরন ব্যাখ্যা করো। কারণ শুধু মানবিক বিভাগে আছে কি? ল্যান।
কারণ একটা বিভাগ, ওই বিভাগে শুধু ল্যান এরিয়া নেটওয়ার্ক আছে। স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয় ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, তারপরটা কি হবে? যেহেতু তিনি নেটওয়ার্কের আওতায় আনতে চাইছেন তিনটা বিভাগকে, এই তিনটাকে, এবং তার যুক্ত মাধ্যম ব্যবহার করা যাচ্ছে না, এজন্য তিনি করবেন কি? ওয়াইম্যাক্স ব্যবহার করবেন, তারবিহীন। এই তিনটা নেটওয়ার্ক, তিনটা বিভাগকে তারবিহীন মাধ্যমে এই ওয়াইম্যাক্স এর সাহায্যে ইন্টারনেট একসাথে করবেন। হ্যাঁ, ওয়াইম্যাক্সটাই তো দিলে ভালো হয়। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক কিভাবে দিবেন আপনি? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক তিনটা একসাথে করলে, কিন্তু তারবিহীন মাধ্যম তো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক না। তারবিহীন মাধ্যম হচ্ছে ওয়াইম্যাক্স। তারবিহীন মাধ্যম ওয়াইম্যাক্স। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে যে তিনটা লেনকে একসাথে করতে গেলে ক্যান ব্যবহার করতে হয়, কিন্তু তারবিহীন মাধ্যম কোনটা? তারবিহীন মাধ্যম হচ্ছে ওয়াইম্যাক্স। পিডিএফ হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে দিয়ে দিব আমি ক্লাসের পরে। হাবিব সাহেবের তার অফিসে পাশে বসা বন্ধুর সাথে বিনা খরচে তথ্য শেয়ার করেন। আচ্ছা বলেন তো, কোনো খরচ ছাড়াই একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে তথ্য যাবে কিভাবে সম্ভব? কোনো খরচ ছাড়াই দুইটা মোবাইলের মধ্যে তথ্যের আদান প্রদান হয়। এমন সময় অফিসের দ্বিতীয় তলার এক সহকর্মী তার কাছে একটি ফাইলে তথ্য দেখতে চাইলে তিনি নিজ তলার রুমে বসেই নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় সহকর্মীর কম্পিউটার তা পাঠিয়ে দেন। নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা সহকর্মীর কাছে পাঠিয়ে দেন। পরবর্তীতে একজন বিদেশি ক্রেতা ফাইলটি চেয়ে পাঠালে তিনি সঙ্গে সঙ্গে তা পাঠিয়ে দেন। উপরের তলায় পাঠিয়েছেন, সহকর্মীর কাছেও পাঠিয়েছেন। বন্ধুর সাথে তথ্য শেয়ারিং এর ক্ষেত্রে হাবিব সাহেবের প্রযুক্তি ব্যাখ্যা করো। তার মানে বিনা খরচ, এটা হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথের সাহায্যে তথ্য শেয়ার করা যায়, ঠিক আছে। ফাইলের তথ্য পাঠাতে হাবিব সাহেবের নেটওয়ার্ক দ্বয়ের মধ্যে কোনটি উত্তম? তিনি একটা কি করছেন, নেটওয়ার্ক দ্বয়ের মধ্যে একটা হচ্ছে দোতলায় পাঠিয়েছেন না, নিচতলায় বসে দ্বিতীয় তলায়, নিচতলা থেকে দ্বিতীয় তলায় পাঠিয়েছেন, এটা হচ্ছে ল্যান। আর তিনি যেটা বিদেশে পাঠাইছেন, বিদেশে, সেটা হচ্ছে ওয়েন। তার মধ্যে কোনটা বেশি ভালো? ল্যান আর ওয়েন এর মধ্যে অবশ্যই ওয়েনটা বেশি ভালো। ওয়েন হচ্ছে পুরো বিশ্বব্যাপী তথ্যের আদান প্রদান করা সম্ভব ওয়েন ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে। সবচেয়ে বড় ওয়েনের সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে ইন্টারনেট। কি ভাই, ব্লুটুথের বানান লাগছে কি? ব্লুটুথ বিএল ইউ, আচ্ছা ঠিক আছে। ওয়েন, একটা হচ্ছে ওয়েন যেটা বিদেশে পাঠাচ্ছে, বিদেশে তথ্য পাঠাচ্ছে, সেটা হচ্ছে ওয়েন। কিন্তু যেটা দ্বিতীয় তলায় পাঠাচ্ছে সেটা হচ্ছে ল্যান। ল্যান আর ওয়েনের মধ্যে ওয়েনটা ভালো। শেষ। এক্স কলেজ ঢাকা শহরের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন জেলায় তাদের আরো 5টি শাখা আছে। অধ্যক্ষ সাহেব মূল প্রতিষ্ঠানে বসেই সবগুলো শাখা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছেন। পরবর্তীতে শিক্ষক এবং শিক্ষার্থীদের অনুরোধে ইন্টারনেট ব্যবহার করে স্বল্প খরচে উন্নত সেবা এবং যতটুকু ব্যবহার ততটুকু বিল প্রদান এমন একটি পরিষেবার কথা ভাবছিলেন। বলেন তো এটা কি হবে? আচ্ছা, পারবেন, এটা সহজে পারবেন। স্বল্প খরচে উন্নত সেবা, এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। অনলাইন ভিত্তিক সেবার কথা বললে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং, এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে বলছে কি, উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখাগুলোকে পরিচালনার জন্য কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করেছিল? দেখি, এক্স কলেজ ঢাকা শহরে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন জেলায় তাদের 5টি শাখা আছে। অধ্যক্ষ সাহেব মূল প্রতিষ্ঠানে বসে সবগুলো শাখা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছেন। তাহলে এই নেটওয়ার্ক তো জেলার মধ্যে, বিভিন্ন জেলায় আলাদা আলাদা। পরবর্তীতে শিক্ষক এবং শিক্ষার্থীদের অনুরোধে ইন্টারনেট ব্যবহার করে স্বল্প খরচে, ওটা ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে।
তাহলে আগেরটা তো আমাদের ওএন ছাড়া কোনো উপায় নাই, কারণ বিভিন্ন জেলায় তো ওএন ওএন ছাড়া তো অন্য কোনো উপায় দেখতেছি না, কারণ এখানে তো একটা জেলা না। একটা জেলা হইলে তো আসলে একটা ম্যান দিয়ে করা কাভারেজ করা খুব কষ্টকর, ওএন দিয়ে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, তার মানে এটা হচ্ছে ওএন। কোন মাধ্যম? ওএন, ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সাহায্যে করা যাবে। অনেকে তো উত্তর দিয়েও দিছি দেখি ওয়েন, কারণ একটা জেলা না তো, অনেকগুলো জেলা, 5টা জেলা তো, এই কারণে। সিনক্রোনাসের সুবিধা কি? সিনক্রোনাসের দক্ষতা বেশি, ব্লক আকারে ট্রান্সমিট হয়, ব্লক আকারে ট্রান্সমিট হয় সিনক্রোনাসের সাহায্যে। এর দক্ষতা একটু বেশি, সময় কম লাগে, স্টার্ট বিট স্টপ বিটের প্রয়োজন নাই, স্টার্ট বিট স্টপ বিট এর প্রয়োজন হয় না। এগুলো তো সব পারবেন সহজেই। এটা কোন ধরনের টপোলজি কে বলতে পারবেন? এটা কোন টপোলজি কে বলতে পারবেন? দেখি কার মাথায় কি আছে। চিত্র 1, চিত্র 2। চিত্র 1 কোন নেটওয়ার্ক টপোলজি? উদ্দীপকে উল্লেখিত চিত্র 1, চিত্র 2 এর টপোলজির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? সবাই পারবেন এগুলো। এখান থেকে এগুলো বেশি ইম্পর্টেন্ট, তো সহজ, সহজ তবে গুরুত্বপূর্ণ খুব। চিত্র 1 বাস টপোলজি, চিত্র 2 স্টার টপোলজি। চিত্র 1, চিত্র 2 এর টপোলজির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? কোন কোন বইয়ে বাস, কোন কোন বইয়ে স্টার, তবে বাসটাই দিতে পারেন। কেন? বাস টপোলজির খরচ কম, এখানে কেন্দ্রীয় ডিভাইস থাকে না যে আপনার কেন্দ্রীয় ডিভাইস নষ্ট হয়ে গেলে সবগুলো নষ্ট হয়ে যাবে, এরকম কিছু না। এভাবে ব্যাখ্যা দিতে পারেন। কেউ চাইলে আবার স্টারটাও দিতে পারেন, স্টার তো দ্রুত গতির কাজ করে, তো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ করা যায়। তবে বাসটা দেওয়াই ভালো মনে হয়, যেহেতু খরচ কম, খরচ কম। তবে আমার মনে হয় বাস দেওয়াই ভালো। এটা পারবেন সবাই, এগুলো সহজ। মালিকানার ভিত্তিতে নেটওয়ার্কের ধরন ব্যাখ্যা করো। 2 ধরনের, প্রাইভেট, পাবলিক। যেমন প্রাইভেট হচ্ছে পেন, ল্যান, ক্যান, আর পাবলিক হচ্ছে ওএন। আচ্ছা, ডিমোডুলেশন কাকে বলে? ওই যে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করা হচ্ছে ডিমোডুলেশন। অ্যানালগ সংকেত সেটাকে ডিজিটাল সংকেতে রূপান্তর করা, এই যে অ্যানালগ সংকেত, এটাকে ডিজিটাল সংকেতে রূপান্তর করা হচ্ছে ডিমোডুলেশন। এটা কোন টপোলজি? সবার সাথে সবার কানেকশন আছে, সবাই সবাইকে তথ্য আদান প্রদান করতে পারে, এটা হচ্ছে মেশ। এটা কোন টপোলজি? মাঝখানে কেন্দ্রীয় ডিভাইস আছে, স্টার। এটা কোন টপোলজি? এটা হচ্ছে এরকম। তার মানে আমরা বলতে পারি কি, এইটুকু, এইখান থেকে এইটুকু হচ্ছে রিং, এই চারটা আবার হচ্ছে স্টার, এদিকে রিং, এদিকে স্টার, দুটা মিলিয়ে হচ্ছে হাইব্রিড। দুটা মিলিয়ে কি? হাইব্রিড। কারণ একাধিক টপোলজি সমন্বয়ে যে টপোলজি গঠিত হয় তাকে আমরা হাইব্রিড টপোলজি বলি। একাধিক টপোলজি সমন্বয়ে যে টপোলজি গঠিত তাকে কি বলা হয়? হাইব্রিড টপোলজি। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ম্যাশ, ম্যাশ, এবং 2 নম্বরটা হচ্ছে স্টার। এর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? স্টারই দিতে পারেন, স্টার। কেন্দ্রীয় ডিভাইস তাকে নিয়ন্ত্রণ করা যায়। আবার স্টার টপোলজিতে খরচ কম, ম্যাশ টপোলজিতে খরচ অনেক বেশি, তারের সংখ্যা অনেক বেশি লাগে। অতিরিক্ত বেশি হয়ে গেলে, বেশি পরিমাণে টপোলজি কম্পিউটার হয়ে গেলে ম্যাশে করা ঝামেলা অনেক, কিন্তু স্টারে সহজে করা যায়। এটা নষ্ট না হলেই হইলো, এগুলো নষ্ট হলে কোনো সমস্যা নাই। যাই হোক, এভাবে বানায় লিখবেন দুইটার মধ্যে কোনটা বেশি ভালো সুবিধাজনক। যেখানে তথ্য কমিউনিকেশন করা বেশি মুখ্য, সেক্ষেত্রে আবার ম্যাশ টপোলজি ভালো।
না না, 1 আর 2 এর মধ্যে তো এটা না, এটা তো 3। এটা তো 3, 3 হচ্ছে হাইব্রিড, 3 আলাদা জিনিস। 1 আর 2 এর মধ্যে কোনটা ভালো? স্টার। আর যদি বলতে 1 2 3 এর মধ্যে কোনটা ভালো? হাইব্রিড ভালো। এখানে তো হাইব্রিডের সাথে তুলনা করতে দেয় নাই, বলছে ম্যাশ আর স্টারের মধ্যে কোনটা ভালো, আমি স্টার বললাম। কিন্তু যদি বলতো হাইব্রিড সহকারে, তাহলে হাইব্রিড নিঃসন্দেহে সবচেয়ে ভালো হইতো। আচ্ছা, আর বেশি বাকি নাই, 17 নম্বরটা এসে পড়ছি। এটা কোন টপোলজি, কে বলতে পারবে? এটা কোন টপোলজি? আচ্ছা, এটা কোন টপোলজি, কে বলতে পারবে? না, এটা মাঝখানে এটা নাই। এটা কোন টপোলজি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের, এই যে এটা, এটা হচ্ছে আমাদের রিং টপোলজি। এটা হচ্ছে ম্যাশ টপোলজি। উদ্দীপকের একের টপোলজি ব্যাখ্যা করো। রিং টপোলজি, কারণ এই যেভাবে আছে। চিত্র 1 চিত্র 2 টপোলজিদের মধ্যে কোনটি সুবিধাজনক? অবশ্যই ম্যাশ। ম্যাশ ভালো, কারণ রিং টপোলজিতে একটা টপোলজি নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যাবে। এজন্য রিং টপোলজিটা ভালো নয়, ম্যাশ টপোলজিটা ভালো। এখানে একটা নষ্ট হয়ে গেলে সমস্যা নাই, বাকিগুলো তথ্য আদান প্রদান করতে পারবে। এটা কি? বাস। এটা কি? স্টার। এটা কি? ট্রি বা শাখা পোশাখা। আচ্ছা, কারণ এটা সুইচ দিয়ে তৈরি হয়েছে, সুইচ বা হাব দিয়ে তৈরি হলেই সেটা স্টার। চিত্র 3 টপোলজি ব্যাখ্যা করো। ওকে, ট্রি বা শাখা পোশাখা টপোলজি ব্যাখ্যা করবেন। এটা স্টার টপোলজির সম্প্রসারিত রূপ। সহজে ডেটা আদান প্রদানের জন্য চিত্র 1 চিত্র 2 এর মধ্যে কোনটি বেশি উপযোগী? বাস এবং সুইচ। সহজে ডেটা আদান প্রদানের জন্য কোনটি উপযোগী বলেন তো? হুম, নিঃসন্দেহে বাস। কারণ এখানে আদান প্রদান করতে গেলে মাঝখানে সাহায্য নিতে হবে সুইচের, এখানে কারো সাহায্য নেওয়া লাগবে না, সরাসরি চলে যাবে। আচ্ছা, সুপর্ণার অফিসে একটি নেটওয়ার্ক চালু আছে, যেখানে একটি মূল কেবলের সাথে 10টি কম্পিউটার সরাসরি যুক্ত রয়েছে। এই যে মূল কেবল, তার সাথে 10টি যুক্ত আছে, এই 10টা। সম্প্রতি তিনি বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়াকরণের কাজ পান, কিন্তু তার অফিসে উক্ত কাজের উপযোগী ক্ষমতা সম্পন্ন কম্পিউটার নেই। আর্থিক সীমাবদ্ধতার কারণে অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সফটওয়্যার সংগ্রহ করতে না পারায় তিনি কাজটি যথাসময়ে সম্পন্ন নিয়ে চিন্তিত। তাই তিনি অনলাইন ভিত্তিক সেবা গ্রহণের সিদ্ধান্ত নিলেন। এটা ক্লাউড কম্পিউটিং, কারণ অনলাইন ভিত্তিক সেবা একটাই। সুবর্ণার অফিসে কম্পিউটার নেটওয়ার্কের টপোলজি ব্যাখ্যা করো। বাস টপোলজি। তারপরে সুবর্ণার গৃহীত সিদ্ধান্তে যৌক্তিকতা বিশ্লেষণ করো। হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং ভালো, অনলাইন ভিত্তিক সেবা নেওয়া যায়, যতটুকু ব্যবহার ততটুকু মূল্য দিবেন, ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না, তথ্য স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, রক্ষণাবেক্ষণ খরচ নেই। একদিন রফিক সাহেবের অফিসে ব্যবহৃত নেটওয়ার্কের মধ্যে কোনো কম্পিউটার কাজ করছিল না। অনুসন্ধানে জানা যায় যে মাত্র একটি কম্পিউটার নষ্ট হওয়ায় কারণে এমনটি ঘটে। মানে এরকম, এটা নষ্ট হয়ে গেছে, পুরো অচল হয়ে গেছে। মাত্র একটি কম্পিউটার নষ্ট হওয়ার কারণে এমনটি ঘটে, তার মানে এটা হচ্ছে রিং টপোলজি। অপরদিকে মিজান সাহেবের অফিসে ব্যবহৃত নেটওয়ার্ক ধরে 2টি কম্পিউটার নষ্ট হলেও অন্যান্য কম্পিউটারগুলো একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত ছিল। এই যে এরকম, তার মানে 2টা নষ্ট হয়ে গেছে, সমস্যা নাই, এই 2টা বাদ, এগুলো তো যুক্ত আছে কেন্দ্রীয় ডিভাইসের সাথে। মানে এগুলো হচ্ছে আমাদের কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত ছিল,
এগুলো হচ্ছে স্টার টপোলজি। বুঝতে পারছেন তো? কারণ কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে স্টার টপোলজি। হাব বা সুইচ ব্যবহার করা হয়। আলোর গতিতে ডাটা ট্রান্সফার, এটা কি? ওটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। ও শেষ শেষ। তার মানে টপোলজি কয় প্রকার? টপোলজি আছে 6টা। রিং, বাস, স্টার, ট্রি, ম্যাশ, হাইব্রিড। খরচ কম, একটা মূল কেবলের সাথে সবগুলো যুক্ত থাকে। সবচেয়ে অসুবিধাজনক, কেন্দ্রীয় ডিভাইস থাকে। শাখা প্রশাখার মতো। সবার সাথে সবার যুক্ত থাকে, সবার সাথে সবার সংযুক্ততা থাকে। একাধিক টপোলজি সমন্বয়। একাধিক টপোলজির সমন্বয়। বাস, এ হচ্ছে আমাদের টপোলজি গুলো। ঠিক আছে? এই যে রিং, এই যে বাস, এই যে স্টার, এই যে হাইব্রিড, না এটা ট্রি বা শাখা প্রশাখা, শাখা প্রশাখা, এই যে ম্যাশ, আর এটা হচ্ছে হাইব্রিড। এই যে, অর্থাৎ এই যে 6টা টপোলজি, এখান থেকে প্রশ্নে একটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সবাই গুরুত্ব সহকারে টপোলজি, ক্লাউড কম্পিউটিং এই দুটো ভালো করে পড়বেন। টপোলজি আর ক্লাউড কম্পিউটিং। ওকে, আজকে আপাতত এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অধ্যায় 1, অধ্যায় 2 এর সকল টপিকস দেখাইলাম। আবার ওই দিক থেকে অধ্যায় 1 এবং 2 এমসিকিউ দেখাইলাম। আশা করি সবার আজকের ক্লাসগুলো করলে যে আপনার 30 + 10টা এমসিকিউ, 40 ক্লিয়ার, আর 25 আছে প্র্যাকটিক্যাল, টোটাল 65 ক্লিয়ার। এখন বাকি আছে কি? অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 5। ওকে, ইনশাল্লাহ বেঁচে থাকলে, সুস্থ থাকলে আগামীকালকে দেখা হবে সকাল 9টা বাজে। আসসালামু আলাইকুম।